এটা কিভাবে সম্ভব? এই মাত্রই তো দিন ছিল। আমি জানি না। আর দেখ মোবাইলে কি দেখাচ্ছে, 5ই এপ্রিল 1889। এসব কি হচ্ছে? আমাদের এখন এখান থেকে বেরিয়ে যাওয়া উচিত। কিন্তু নিশা আর শর্মিষ্ঠা তো এই বাড়ির মধ্যেই কোথাও আছে। আমরা কি ওদের ফেলে রেখে চলে যাব? না না, চল, ওদের খুঁজে নিয়েই আমাদের বেরোতে হবে। এই রহস্যময় জমিদার বাড়ি যে তাদের জন্য কি কি বিভীষিকা সাজিয়ে রেখেছে একমাত্র সময়ই তা বলতে পারে। নমস্কার, তৃতীয় প্রহরে আপনাদের স্বাগতম। আজকের গল্প বিভীষিকাময় জমিদার বাড়ি। রচনায় প্রভঞ্জন ও তিতলি, গল্পের সূত্রধার ও গল্প পাঠে আমি সোমাশ্রী, পরিচালনা ও সম্পাদনায় দেবাশিস, প্রধান চরিত্রে সাথী, শিবম, সোনিয়া ও নিকিতা। এখন শুরু হচ্ছে বিভীষিকাময় জমিদার বাড়ি। হৃদয় একটু ঝুঁকে বলল, আরে ভয়ের কি আছে, আমরা একসাথে যাব, ঘন্টাখানেকের মতো শ্যুট করব, তারপর চলে আসব। আরভি বলল, কিন্তু ওই পোড়ো বাড়িতে সত্যি কিছু আছে ভাই। আমাদের গ্রাম তো দূরের কথা, আশেপাশের কোনো গ্রামের লোক ভুলেও ওদিকে যায় না। আরে ওর জন্য তো যাব, নকল ভূতের বাড়ি থেকে কি করব, আসল ভূতের বাড়িতেই যাব। কি বলিস তোরা? শর্মিষ্ঠা? শর্মিষ্ঠা মোবাইলের ক্যামেরা অন করে ঘুরিয়ে ফিরিয়ে দেখছিল তার মেকআপটা ঠিক আছে কিনা। সে হৃদয়ের দিকে না তাকিয়েই বলল, আমার কোনো আপত্তি নেই ভাই, আমি এমনিতেও এসব ভূত প্রেত বিশ্বাস করি না, শুধু বিকালের মধ্যে বাড়ি ফিরলেই হলো। আরে দুপুরের মধ্যেই চলে আসব। হৃদয় নিশার দিকে তাকালো, বলল, নিশা, তুই কিছু বলবি? নিশা সিঙ্গারা খাচ্ছিল, থমকে বলল, কি? কিছু না ভাই, তুই খা। আমরা এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করছি, আর ম্যাডাম সিঙ্গারা খাচ্ছে। আরে ভাই শান্তিতে খেতে দে না, বললাম তো রবিবার যাচ্ছি তোদের সাথে, আমাকে জাস্ট চাউমিন খাও। তোর চাউমিনের ব্যবস্থা হয়ে যাবে, তুই এখন যেটা খাচ্ছিস খা। নিশা আবারও নিজের খাওয়ায় মন দিল। আরভি বলল, কিন্তু ভাই আমি আচ্ছা, এই বাড়িতে উঠবো না, শুধু বাড়িটাকে ব্যাকগ্রাউন্ড রেখে ভিডিও করব, তাহলে তোর আর কোনো সমস্যা নেই তো? আর না বলার কোনো কারণ খুঁজে না পেয়ে আরভি মাথা নেড়ে সম্মতি জানালো। কলেজ ক্যাম্পাসের ক্যান্টিনে বসে চার বন্ধু আলোচনায় মগ্ন, নিজেদের নতুন বিষয় হরর শর্ট ফিল্ম নিয়ে। আরভি, হৃদয়, নিশা ও শর্মিষ্ঠা চারজনেরই পড়াশোনার বিষয় এক, তাই খুব সহজেই ওরা একে অপরের বন্ধু হয়ে উঠেছে। আজ ক্যান্টিনে হঠাৎই আরবি নিজের এলাকার এক পুরো জমিদার বাড়ির কথা বলতেই হৃদয়ের মাথার নতুন কিছু পড়ার পোকাটা নড়ে ওঠে। আর তারপরেই চলছে সেই পুরো জমিদার বাড়িতে শর্ট ফিল্ম বানানোর পরিকল্পনা। হৃদয় প্রত্যেকের দিকে একবার চোখ বুলিয়ে বলল, শোন, এই সময় তো চলে যাবে, তোরাও ভুলে যাবি। তার থেকে চল এমন কিছু করি যা 20-30 বছর পরেও আমরা মনে রাখতে পারবো, এক সুন্দর স্মৃতি হয়ে থাকবে। দেখ, আরবিদের পাড়ায় একটা বিখ্যাত, মানে ওই কুখ্যাত ভুতুরে বাড়ি আছে, আর আমার কাছে একটা ভালো ভূতের গল্প আছে। আমরা রবিবার সকালে এই ভুতুরে বাড়িতে যাব, 1 ঘন্টার মধ্যে শ্যুট করে যে যার বাড়ি ফিরব। এটা যদি করি, ভাব, আমরা ভবিষ্যতে এই শর্ট ফিল্মটা দেখব আর নিজেদের মধ্যে বলতে পারবো যে আমরা একসাথে কিছু একটা করেছি। হ্যাঁ চল ভাই, না যাওয়া পর্যন্ত যে তুই থামবি না তা বেশ বুঝেছি। হৃদয়ের মুখে হাসি ফুটে উঠল। তাহলে রবিবার সকাল 11টায় সবাই আরবির বাড়ির পাশের স্কুলের মাঠে চলে আসব, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে, এবার আমার কিছু ছবি তুলে দে তো। ভাই, পরে দিচ্ছি, কোনো ইচ্ছা করছে না। বেশ, কালকে তাহলে আমি। দে দে মা, এখনই তুলে দিচ্ছি। রবিবার সকাল 11:15। আরভি স্কুল মাঠের পাশের বটগাছের নিচে দাঁড়িয়ে আছে। অনেকক্ষণ ধরে সে শর্মিষ্ঠা, নিশা ও হৃদয়ের অপেক্ষা করছে, কিন্তু দূর দূরান্তেও কারো পাত্তা নেই।
তাহলে কি আজ ওরা তিনজন আসবে না? ভালোই হলো, ওই ভুতুরে বাড়িতে তো যেতে হবে না। আরবি যখন নিজের ভাবনাতেই মশগুল, ঠিক সেই সময় একটা টোটো তার সামনে এসে থামল। টোটো থেকে নামলো শর্মিষ্ঠা ও নিশা। কিছুটা মুখ বেজার করেই একটা দীর্ঘশ্বাস ফেলে ওদের দিকে এগিয়ে গেল আরোহী। এই আরোহী, দেখ তো ড্রেসটা সুন্দর লাগছে কি না, কালকেই নিলাম। ঠিক আছে। আরোহীর এমন স্বল্প শব্দের উত্তরে ঠিক খুশি হলো না শর্মিষ্ঠা। তাই আরোহীকে মুখ ভেঙচে নিজের মোবাইল ফোন নিয়ে ব্যস্ত হয়ে পড়ল। এই হৃদয় কোথায় রে? জানি না, এখনো আসেনি। উফ, এত লাফালাফি করলো, এখন নিজেই দেরি করছে। এই আরোহী, সেই বাড়িটা এখান থেকে কত দূরে রে? এই তো কাছেই। ওদের কথোপকথনের মাঝেই হৃদয় তার পক্ষীরাজ মানে ওর সাধের বাইকটা নিয়ে এসে পড়ে। হৃদয় হেসে বলল, কিরে, সবাই এসেছিস? এই এত দেরি করেছিস কেন? কোথায় দেরি, ঠিক সময় তো এসেছি। শর্মিষ্ঠা কটমট করে বলল, আগে দেখ তো ঘড়িতে কটা বাজে। তখন রোদে দাঁড়িয়ে থেকে তো আমার মেকআপটাই নষ্ট হয়ে যেতে বসেছে। এতে আর এমন কি হতো বল, এই যে ভূত আমাদের ভয় দেখানোর আগে নিজেই ভয় পেয়ে পালিয়ে যেত। কি কি বলতে চাইছিস তুই? আরবি মা, হঠাৎ একটা গম্ভীর ভাঙা গলার আওয়াজে ওরা চমকে পিছন ফিরে তাকালো। একজন বৃদ্ধ লোক দাঁড়িয়ে আছেন, পরনে হালকা কমলা রঙের ঢিলে ঢালা পাঞ্জাবি ও সাদা পায়জামা। বয়স প্রায় 60 ঊর্ধ্ব। বয়সের প্রভাবে শরীরের গঠন কিছুটা ভেঙে গেলেও মুখে একটা হাসি বিদ্যমান। হ্যাঁ জেঠু, বলো। এরা কারা মা? আমার বন্ধুরা জেঠু, আমরা একই কলেজেই পড়ি। ওরা এখানে ঘুরতে এসেছে। আচ্ছা মা, কিন্তু এ পাড়ায় ঘুরে দেখার মতো তো কিছু নেই। অন্যদের পুকুরটা দেখাতে নিয়ে যাবে বুঝি? কেন জেঠু, শুনলাম কাছে একটা পুরনো জমিদার বাড়ি আছে। হৃদয়ের কথা শেষ হতেই ওনার মুখে লেগে থাকা হাসি উবে গেল। চোয়াল শক্ত করে তিনি বললেন, দেখো বাবা, ওই বাড়ি থেকে দূরে থাকবে। তোমরা আজকালকার দিনের ছেলে মেয়েরা এইসব বিশ্বাস করতে নাই পারো। কুসংস্কার বলে খুব সহজেই এইসব বিষয় উড়িয়ে দিতে পারো, কিন্তু আমরা জানি ওই বাড়ি কত মানুষের জীবন নিয়েছে। তাই সাবধান, ভুলেও ওই বাড়ির দিকে পা বাড়াবে না। আরবি তাড়াতাড়ি বলল, না না জেঠু, ও মজা করছে, আমরা ওই বাড়িতে যাচ্ছি না। সাবধান মা, তুমি অন্তত অমন ভুল করো না। হ্যাঁ হ্যাঁ জেঠু। বৃদ্ধ লোকটি সকলের দিকে একবার তাকিয়ে নিজের পথে চলে গেলেন। ভাই এখনো বলছি। আরে তুই চুপ কর তো, কিছু হবে না, চল। মিনিট 5 পরে ওরা এসে পৌঁছায় ওদের গন্তব্যস্থল সেই পুরো জমিদার বাড়িটার সামনে। ঘড়িতে তখন দুপুর প্রায় 12টা। পুরনো জমিদার বাড়ি যেন এক শ্মশানের মতো। দীর্ঘ প্রায় 1 থেকে 150 বছরের ইতিহাস বহন করছে এই বাড়ি। এই ভার বহনের চাপে সে যেন এখন প্রায় বিধ্বস্ত। তবে আজও জঙ্গলের বুক চিরে দাঁড়িয়ে থেকে নিজের অস্তিত্বের জানান দেয় এই জমিদার বাড়িতে। এককালে যা ছিল আভিজাত্যের প্রতীক, আজ তা কেবল এক বিভীষিকা হয়ে দাঁড়িয়ে আছে। ইটের পলেস্তারা খসে গিয়ে কঙ্কালসার চেহারা বেরিয়ে এসেছে বাড়িটার। একসময় হয়তো এই বাড়িটিই ছিল কোনো এক জমিদারের শখের বাড়ি, আর আজ তার দেওয়াল জুড়ে রয়েছে অসংখ্য বট আর অসত্যের শিকড়। সেগুলো এমনভাবে বাড়িটাতে চেপে বসেছে যেন কোনো এক বিশাল অজগর বাড়িটাকে গিলে ফেলার চেষ্টায় রয়েছে। দেওয়ালের গায়ে শ্যাওলার আস্তরণ পরে একটা কালচে সবুজ রং ধারণ করেছে। বাড়িটার দিকে তাকালে যে কারো শরীরে কাঁটা দিয়ে উঠবে। হৃদয় ব্যাগ থেকে ট্রাইপড আর মাইক্রোফোনটা বের করলো।
তারপর ওগুলো সেট করতে করতেই বলল, তোদের সিন ডায়লগ সব মনে আছে তো? আরবি এখনো ভয় কাটিয়ে উঠতে পারেনি। ভুলে গিয়েছি, একবার দেখতে হবে। নিশা নিজের স্বভাবসিদ্ধ অভ্যেস অনুযায়ী চিপসের প্যাকেট থেকে চিপস মুখে পুরে বলল, আমারও। কিছু সময়ের মধ্যেই তাদের শুটিং শুরু হলো। কিন্তু হঠাৎ একটা সিনের মাঝে আরবি বলে ওঠে, এই, ওই বাচ্চাটা ওইদিকে কোথায় যাচ্ছে? কী সব বলছিস? এমন কোনো ডায়লগ তো স্ক্রিপ্টে নেই। আরে ওদিকে দেখ। আরবির নির্দেশ করা দিকে তাকাতেই ওরা অবাক হয়ে গেল। একটা 7-8 বছরের বাচ্চা মেয়ে ঠিক পোড়ো বাড়িটার দিকেই যাচ্ছে। এই এই খুকি, ওদিকে কোথায় যাচ্ছ? হৃদয়ের ডাকে বাচ্চাটা থেমে গিয়ে পিছন ফিরে তাকালো। তারপর মুচকি হেসে পোড়ো বাড়ির দরজা ঠেলে ভেতরে ঢুকে গেল। আরবি ভয়ে ভয়ে বলল, এ ভাই, মেয়েটা। আরবির কথা শেষ হওয়ার আগেই হঠাৎ বাড়ির ভেতর থেকে একটা বাচ্চার চিৎকারে ওরা চমকে উঠল। হয়তো বাচ্চাটা কোনো বিপদে পড়েছে। নিশা নিজের কথা শেষ করেই বাড়িটির দিকে ছুটে চলে যায়। আর ঠিক বাচ্চা মেয়েটি যেদিকে গেছে সেই পথ অনুসরণ করে সেই অভিশপ্ত জমিদার বাড়ির দরজা ঠেলে ভেতরে ঢুকে যায়। হৃদয় একটু এগিয়ে বলল, চল, নিশা একা বাড়িতে ঢুকে গেছে। কি থেকে কি হয়, কি বে, চল। হৃদয় ওদের রেখে একাই এগিয়ে গেলে অজ্ঞতা আরোহী ও শর্মিষ্ঠাও হৃদয়কে অনুসরণ করল। নিশার পথ অনুসরণ করেই তিনজন বাড়ির ভেতর প্রবেশ করল। সাথে সাথেই একটা অদ্ভুত ঠান্ডা স্রোত অনুভব করতে পারল ওরা। এক পা দুপা করে কিছুটা এগোতেই সশব্দে দরজাটা বন্ধ হয়ে গেল। আর দরজা বন্ধের আওয়াজে তিনজনেই চমকে ওঠে। আরে পুরোনো দিনের দরজা, কলকবজা সব মরচে পড়ে গেছে, তাই হয়তো নিজে থেকেই বন্ধ হয়ে গেছে। উল্টো পাল্টা কিছু ভেবে আর ভয় পাস না। ইচ্ছে না থাকলেও এই মুহূর্তে হৃদয়ের যুক্তিতে সম্মতি জানিয়ে সামনে তাকালো আরবি। ধীরে ধীরে বাড়িটার চারপাশ অবলোকন করতে লাগলো ওরা। হঠাৎই অন্ধকার সরে গিয়ে একটা হালকা সোনালী আলোয় ভরে উঠল চারপাশ, যা অদ্ভুত এক মায়ার সৃষ্টি করছে। কিন্তু এই আলোর উৎস কোথায় তা কারো জানা নেই। সেই আলোতেই পরিষ্কার হলো সামনের দৃশ্য। সদর দরজা থেকে একটু এগিয়ে আসতেই এক বিশাল ঘর, আর তার ঠিক মাঝ থেকেই উঠে গেছে এক লম্বা সিঁড়ি। বিশাল উঁচু সিলিং থেকে ঝুলে আছে কয়েক ডজন বিশাল ঝাড়লণ্ঠন। সেগুলো কোনো সাধারণ কাচের নয়, বরং দামি কাচের কারুকার্য করা। প্রতিটা লণ্ঠনে জ্বলছে শত শত তেলের বাতি। পায়ের নিচে ঝকঝকে শ্বেতপাথর, যা আলোর প্রতিফলনে আয়নার মতো কাজ করছে। এ কি রে, এই পুরো জমিদার বাড়ির ভেতরে এত সুন্দর, এত পরিষ্কার সবকিছু কিভাবে রয়েছে, তাও এখনো? ভাই, আমার কিছু ঠিক লাগছে না। আমাদের এখান থেকে বেরোনো উচিত। আরে তুই সব কিছুতে এত ভয় পাস কেন বলতো? আরে ভূত ছাড়া কি পৃথিবীতে কিছু নেই যা তুই ভাবতে পারিস? আমি নিশ্চিত যেখানে কোনো কালোবাজারি চলে। গ্রামের মানুষকে ভূতের ভয় দেখিয়ে রেখেছে, যাতে এখানে কেউ ভুলেও এদিকে না আসে, ওদের কাজে ব্যাঘাত না ঘটে। একদমই তাই। আর এসব ভূত বলে কিছুই হয় না, তাই তোর এই ভয় পাওয়ার ন্যাকামোটা একটু বন্ধ কর। চল এবার এগিয়ে দেখি নিশার বাচ্চা মেয়েটা কোন দিকে গেল। ভাই, আমি আবার বলছি, আমার জায়গাটা ঠিক লাগছে না। আর ভাই, তুই এক কথা বারবার বলিস না তো। বলছি তো কিছু হবে না। তাছাড়া তুই তো একা নেই, আমি আর শর্মিষ্ঠা তো আছি তোর সাথে। এই শর্মিষ্ঠা, ওকে একটু বোঝা না। হৃদয় পিছন ফিরতেই আশেপাশে কোথাও শর্মিষ্ঠাকে খুঁজে পেল না। এ কি, শর্মিষ্ঠা আবার কোথায় চলে গেল? আরে জ্বালা, একেতেই একজনকে খুঁজে পাওয়া যাচ্ছে না, তার মধ্যে আবার এও কোথায় চলে গেল। এই আরবি, তুই নিশাকে ফোন করতো, আর আমি শর্মিষ্ঠাকে করছি। হৃদয়ের কথা অনুযায়ী ভয় চেপে কোনো রকমে ব্যাগ থেকে ফোনটা বার করে নিশাকে কল করে আরবি। বারবার টু টু শব্দ করে ফোনটা কেটে যাচ্ছে। নেটওয়ার্কের সমস্যা ভেবে আরোহী
ঠিক ওর ডান পাশে থাকা জানালার দিকে এগিয়ে যায়। বারবার ফোন করার চেষ্টা করতে থাকে আরোহী, কিন্তু প্রতিবারই যান্ত্রিক আওয়াজ হয়ে ফোনটা কেটে যাচ্ছে। জানালাটা খুলে দিলে ভালো নেটওয়ার্ক পেতে পারে ভেবে আরোহী বার কয়েক ধাক্কা দেয় জানালায়, কিন্তু পুরনো জানালা কিছুতেই খুলতে চায় না। শেষে আরো জোরে ধাক্কা দিতেই সশব্দে জানালার কপাটগুলো খুলে যায়, কিন্তু বাইরের দৃশ্য দেখে আরবির হাত পা কাঁপতে শুরু করে। হৃদয়! হ্যাঁ বল, পেলি নিশাকে কলে? এদিকে শর্মিষ্ঠার ফোনটাও লাগছে না। আরবি ওর কথার উত্তর না দিলে হৃদয় ফোন থেকে মুখ তুলে তাকায়। আরবিকে ভয়াতর দৃষ্টিতে বাইরের দিকে তাকিয়ে থাকতে দেখে হৃদয় ওর দৃষ্টি অনুসরণ করে সেদিকে তাকায়। জানালা দিয়ে যতটুকু আকাশ দেখা যাচ্ছে তাতে জানান দিচ্ছে বাইরে এখন গভীর রাত। আকাশে গোল থালার মতো পূর্ণিমার চাঁদ জ্বলজ্বল করছে। হৃদয় তাড়াতাড়ি জানলা থেকে দৃষ্টি সরিয়ে নিজের মোবাইলের দিকে তাকালো। এটা কি করে সম্ভব? মোবাইলে খুব স্পষ্ট দেখা যাচ্ছে নেটওয়ার্ক নো সার্ভিস। সময় 12:28 AM, 5ই এপ্রিল 1889। হঠাৎ এক পরিচিত কণ্ঠের অস্বাভাবিক চিৎকার ওদের দুজনের হৃদস্পন্দন দ্বিগুণ করে দিল। শরীরের রক্ত মুহূর্তেই শীতল হয়ে উঠল। আরভি কাঁপা কাঁপা গলায় বলল, ওটা নিশার চিৎকার ছিল না? তাই তো মনে হলো। চল, ওই দিক থেকে চিৎকারটা এসেছে। কিন্তু এত কিছু দেখার পরেও ভিতরে যাওয়া কি ঠিক হবে? তাহলে তুই কি বলছিস, নিশার শর্মিষ্ঠাকে এখানে একা ফেলে রেখে পালিয়ে যাব? আরভি চোখ বন্ধ করে একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, না, চল, যত তাড়াতাড়ি সম্ভব ওদের খুঁজে নিয়ে আমাদের এখান থেকে বেরোতে হবে। শোন, যাই হোক না কেন আমরা দুজনে কিন্তু একসাথে থাকবো। নিশার শর্মিষ্ঠাকে খুঁজে পেলেই আমরা এখান থেকে বেরিয়ে যাব। নিজেদের প্রস্তুত করে শক্ত মনে দুজনেই এগিয়ে গেল অভিশপ্ত জমিদার বাড়ির অন্দরমহলে, নিজেদের দুই বন্ধুর সন্ধানে। শর্মিষ্ঠা চারপাশে তাকালো। কোথায় গেল এরা? এখানেই তো ছিল। হঠাৎ এক রক্ত শীতল চিৎকার শুনে চমকে উঠল শর্মিষ্ঠা। নিশা, নিশা! কিন্তু অপর পাশ থেকে কোনো উত্তর এলো না। ফাঁকা বাড়ির দেওয়ালে প্রতিধ্বনিত হতে লাগলো শর্মিষ্ঠার ডাক। বুঝেছি, এরা সবাই মিলে আমাকে ভয় দেখানোর চেষ্টা করছে। নিশ্চয়ই এটা হৃদয়ের পরিকল্পনা। হতচ্ছাড়াটা হয়তো ভেবেছে এমন জমিদারি বাড়ি দেখিয়ে নিশাকে দিয়ে চিৎকার করিয়ে আমাকে ভয় পাওয়াবে, কিন্তু ও হয়তো জানে না এসব চিপ সেটআপের আর যেই হোক শর্মিষ্ঠা ভয় পায় না। শর্মিষ্ঠা এসবে পাত্তা না দিয়ে চারপাশ ভালোভাবে দেখতে লাগলো। বাড়িটা বেশ সুন্দর। এখানে যখন এসেই পড়েছি, বাড়িটা বরং একটু ঘুরে ফিরে দেখেই নি। শর্মিষ্ঠা হাঁটতে হাঁটতে চারপাশের কারুকার্য ও স্থাপত্য দেখতে লাগলো। পুরনো জমিদার বাড়ি হওয়ায় এখানে পুরনো দিনের অনেক ছবি ও মূর্তি রয়েছে। প্রতিটা ছবি আর মূর্তি যে নিখুঁত হাতের তৈরি তা বেশ ভালোভাবেই বোঝা যাচ্ছে। এত সুন্দর একটা জায়গা, শুধু ঘুরে না বেরিয়ে কিছু ছবি ভিডিও করি, পোস্ট করলে সবাই অবাক হয়ে যাবে। শর্মিষ্ঠা নিজের ভাবনা মতো দ্রুত মোবাইলটা বের করে ক্যামেরা অন করলো। সামনের ক্যামেরায় ওর মুখটা দেখা যেতেই ও এক প্রকার আটকে উঠল। ইস, আমার লিপস্টিকটা কেমন হয়ে গিয়েছে। শর্মিষ্ঠা পার্স থেকে লিপস্টিকটা বের করে সুন্দরভাবে আবারও নিজের ঠোঁটটা রঙিন করে নিল। কাজ শেষ হতেই সেটা পার্সে রাখতে যাবে, খুব কাছ থেকে কারো হাসির আওয়াজ শুনে শর্মিষ্ঠা চমকে ওঠে আর লিপস্টিকটা ওর হাত থেকে পড়ে যায়। সব থেকে বেশি ভয় এবার পেল শর্মিষ্ঠা। এত দামি লিপস্টিকটা ভেঙে গেল না তো? সে দ্রুত নিচু হয়ে সেটা তুলতেই যাবে, হঠাৎ লিপস্টিকটা গড়িয়ে সামনের দিকে এগিয়ে গেল। শর্মিষ্ঠাও এগিয়ে গেল সেটা ধরতে।
লিপস্টিকটা কিছুটা দূর গিয়ে কিছু একটাতে বাধা পেয়ে থেমে গেল। শর্মিষ্ঠা লিপস্টিকটা তুলে নিয়ে উঠে দাঁড়াতেই মুখোমুখি হয় এক সাদা পাথরের মূর্তি। মূর্তিটা একটি যুবতী মেয়ের, যার পরনে রয়েছে পুরনো দিনের পোশাক। মূর্তিটা এতটাই সুন্দর আর নিখুঁত যে চোখ আটকে যেতে বাধ্য। শর্মিষ্ঠা অবাক হয়ে তাকিয়ে আছে মূর্তিটার দিকে। এক অদ্ভুত মায়া আছে মূর্তিটার মধ্যে, যা ধীরে ধীরে শর্মিষ্ঠাকে কেমন যেন আচ্ছন্ন করে নিচ্ছে। কত নিখুঁত ভাবে বানানো হয়েছে মূর্তিটা। যার মূর্তি এত সুন্দর, সে তবে বাস্তবে কতই না সুন্দর ছিল। হঠাৎ কাছে কিছু পড়ার আওয়াজে সম্বিত ফিরে পায় শর্মিষ্ঠা। এত সুন্দর মূর্তি, এর সাথে সেলফি তুলতেই হবে। ক্যামেরা অন করে মোবাইলটা উঁচু করে তুলে স্ক্রিনের দিকে তাকাতেই চমকে ওঠে শর্মিষ্ঠা। স্ক্রিনে সে স্পষ্ট দেখতে পায় সেই মূর্তিটির পরিবর্তে সেখানে দাঁড়িয়ে আছে এক যুবতী মেয়ে, যার মুখে রয়েছে এক চিলতে হাসি। শর্মিষ্ঠা ভয়ে দ্রুত পিছন ফিরে তাকায়। রহস্যময়ী মেয়েটি একটু হেসে বলল, এই, ভয় পেলে বুঝি? শর্মিষ্ঠা দ্রুত মাথা নাড়ল। না না, একটু চমকে উঠেছিলাম। কে আপনি? আপনি করে বলছো যে? আমি তোমার সমবয়সী তো। তাছাড়া একজন নারীর জন্য তার বয়স নয়, তার সৌন্দর্যটাই আসল। শর্মিষ্ঠা মাথা নাড়ল। হ্যাঁ, একদম ঠিক বলেছ। হঠাৎ শর্মিষ্ঠার যেন কেমন একটা হলো। ধীরে ধীরে একটা মায়ায় যেন আবারও সে আচ্ছন্ন হয়ে পড়ছে। নিজের অজান্তেই সে বলল, তুমি খুব সুন্দর। মেয়েটি আবারও হাসল। হ্যাঁ, আর তুমিও। সে শর্মিষ্ঠাকে আপাদমস্তক দেখে বলল, এত কম বয়সে এত সৌন্দর্য, কিন্তু কিন্তু এই পোশাকের জন্য তোমার সৌন্দর্য সম্পূর্ণভাবে প্রকাশ পাচ্ছে না। শর্মিষ্ঠা নিজের পোশাকের দিকে তাকালো, বলল, হ্যাঁ, ঠিক বলেছ। তোমার ড্রেসটা কি সুন্দর। যদি তোমার এমন পোশাক লাগবে? শর্মিষ্ঠা চমকে মাথা তুলে তাকালো। মেয়েটি মুচকি হেসে বলল, শুধু পোশাক কেন, তুমি যদি চাও তবে আমি কিছু অলংকারও দিতে পারি। হ্যাঁ, লাগবে। প্লিজ একটু ব্যবস্থা করে দাও। মেয়েটি মুচকি হেসে বলল, অবশ্যই, চলো আমার সাথে, আমি নিজে তোমাকে সাজিয়ে দিচ্ছি। শর্মিষ্ঠা উৎসাহিত হয়ে বলে। হ্যাঁ, চলো। মেয়েটি পিছন ফিরে হাঁটতে শুরু করলো, আর শর্মিষ্ঠাও তাকে অনুসরণ করলো। এদিকে করিডোর দিয়ে হাঁটছে হৃদয় ও আরবি। বেশ অনেকক্ষণ হয়ে গেছে ওরা নিশা আর শর্মিষ্ঠাকে খুঁজছে, কিন্তু এখনো পর্যন্ত না তো ওদের পেয়েছে আর না তো ওই বাচ্চা মেয়েটি। হঠাৎ হৃদয় দাঁড়িয়ে পড়তে আরবিও থেমে যায়। শোন, এভাবে হাঁটলে হবে না। ওরা যে কোনো ঘরে থাকতে পারে। প্রত্যেকটি ঘর আমাদের খুঁজে দেখতে হবে। ভাই, আমার খুব ভয় করছে। আমি ঠিক আছে, তুই দাঁড়া, আমি ঘর দুটো দেখে আসছি। আরবি মাথা নাড়ল। ঘরগুলোর দরজা খোলাই ছিল। হৃদয় ঘর দুটোর ভেতরে ঢুকে বেরিয়ে আরবির কাছে এসে বলল, না, ওরা এখানে নেই, চল। এভাবেই ওরা বাকি ঘরগুলো দেখতে দেখতে এগোতে লাগলো। একসময় আরবি অনুভব করলো কেউ তাকে দেখছে। না, একজন না, অনেকগুলো চোখ তাকে দেখছে, তীক্ষ্ণ দৃষ্টিতে দেখছে। আরবির শরীর যেন অসাড় হয়ে গেল। সে ধপ করে মেঝেতে বসে পড়ল। তার হাত পা ভীষণভাবে কাঁপছে। হৃদয় এগিয়ে এসে বলল, এইভাবে বসে পড়লি যে, কি হয়েছে? আরবি কান্না জড়ানো গলায় বলল, আমি আর পারছি না, আমার সমস্ত শরীর কাঁপছে।
আমি পারবো না ভাই। হৃদয় তার কাছে এসে হাঁটু গেড়ে বসে বলল, এই শোন, কান্না করিস না, নিজেকে শক্ত কর। দেখ, আমরা যদি ভেঙে পড়ি তাহলে নিশা আর শর্মিষ্ঠার কি হবে? ওরা এখানেই কোথাও আটকে আছে। ওদের তো শুধুমাত্র তুই আর আমি বাঁচাতে পারবো, বল? আরবি, নিজেকে শক্ত কর, ভয়ের কিছু নেই, আমি তো আছি তোর সাথে। এবার ওঠ। আরভি একটা দীর্ঘশ্বাস ফেলে নিজেকে শান্ত করল। হৃদয় উঠে তার দিকে হাত এগিয়ে দিল। আরভি তার হাত ধরে উঠে দাঁড়াতেই হৃদয় মুচকি হেসে বলল, এবার ঠিক আছিস? কিন্তু তোর হাত এত ঠান্ডা কেন ভাই? আরবি! পিছন থেকে একটা পরিচিত কণ্ঠ শুনতেই চমকে পিছন ফিরে তাকালো আরোহী। খানিকটা দূরেই একটা ঘরের দরজার কাছে দাঁড়িয়ে আছে হৃদয়। কার সাথে কথা বলছিস? আরোহী বিদ্যুৎ বেগে সামনে ফিরে তাকায়। তার সামনে এক পাথরের মূর্তি দাঁড়িয়ে আছে, আর আরোহী সেই মূর্তিটিরই হাত ধরে আছে। আরোহী দ্রুত হাত ছাড়িয়ে চিৎকার করে ছিটকে সরে আসে মূর্তিটার থেকে। আরোহী চিৎকারটি বাড়িটির কাছে শুধুমাত্র এক সঙ্গীত ছাড়া কিছুই না। ধীরে ধীরে জ্ঞান ফিরতেই পিটপিট করে চোখ খুলে তাকায় নিশা। নিজেকে এক অচেনা ঘরে পায় সে। তার দুই হাত শক্ত করে বাঁধা দেয়ালের সাথে। সে নিজেকে ছাড়ানোর চেষ্টা করতে শুরু করে, কিন্তু পারে না। এর মধ্যেই সে চিৎকার করে হৃদয় আর শর্মিষ্ঠাকে ডাকে, কিন্তু কোনো সাড়া শব্দ পাওয়া গেল না। কিছু মুহূর্ত পরেই কেমন ধূপ ধূপ শব্দ হয় বাইরে, যেন কোনো এক বিশাল জন্তু এই ঘরের দিকে এগিয়ে আসছে। কিছু সময়ের ব্যবধানেই ঘরে ঢোকে এক অতিকায় শরীরের লোক। লোকটির সুবিশাল শরীরকে কোনোভাবে ঢেকে আছে পুরনো দিনের এক পোশাক। তার রক্ত লেগে থাকা মুখে আছে এক অস্বস্তিকর মুচকি হাসি। অমন শরীর অন্তত কোনো মানুষের হতে পারে না। ভয়ে নিশার গলা যেন শুকিয়ে কাঠ হয়ে গেল। কি করে ও এই ভয়ঙ্কর পরিস্থিতিতে এসে পড়ল কিছুতেই বুঝতে পারছে না। হঠাৎ নিশার নজর পড়ে দরজার দিকে। ওখানেই দরজার পাশে দাঁড়িয়ে উকি দিচ্ছে সেই বাচ্চা মেয়েটি। এবার আস্তে আস্তে সবকিছু মনে পড়তে থাকে নিশার। ওই বাচ্চাটার চিৎকার শুনেই এই বাড়িতে দৌড়ে ঢুকেছিল সে। বাড়িতে ঢুকতেই ও বুঝতে পেরেছিল এই অদ্ভুত বাড়িটার ভিতরের পরিবেশ বাইরের পরিবেশের থেকে সম্পূর্ণ আলাদা। কিন্তু সেসব দিকে গুরুত্ব না দিয়ে ও এগিয়ে যায় বাচ্চা মেয়েটাকে খুঁজতে। কিছু দূর যেতেই নিশার চোখ পড়ে সামনের বারান্দার দিকে। সেদিকে কিছুটা এগোতেই নিশা কিছু চেবানোর আওয়াজ পায়। যত এক পা করে এগোতে থাকে ততই সেই আওয়াজ তীব্র হতে থাকে। বুকে সাহস নিয়ে নিশা একটু ঝুঁকে উকি দিতেই দেখতে পায় এক অতিকায় শরীরের লোক কটমট আওয়াজ করে হিংস্রভাবে এক শেয়ালের মাথা মুড়িয়ে খাচ্ছে। আর তার সামনেই পড়ে আছে সেই মাথাহীন শেয়ালের রক্তমাখা দেহটা, যেটা তখনও থরথর করে কাঁপছে। তার সারা মুখ লাল রক্তে মাখা। রক্তের আষ্টে গন্ধ মুহূর্তেই ভরে ওঠে চারদিক। আর সেই দৃশ্য সহ্য করতে না পেরে নিশা ভয়ে চিৎকার করে সেখানেই জ্ঞান হারায়। নিশা আরো একবার নিজেকে ছাড়ানোর চেষ্টা করলো। লোকটি ধীরে ধীরে এগিয়ে আসে নিশার কাছে। তার রক্তবর্ণ চোখ দুটোর দিকে তাকাতেই নিশার মেরুদণ্ড বেয়ে একটা ঠান্ডা স্রোত নেমে যায়। কথা বলার শক্তি যেন হারিয়ে ফেলে। লোকটি বিকট কণ্ঠে বলল, বাহ, জ্ঞান ফিরেছে তোর? আসলে আমি না অজ্ঞান হয়ে যাওয়া, মরে যাওয়া কিছু খাই না। জীবিত অবস্থায় খাওয়ার মজাই আলাদা। যন্ত্রণায় ছটফট করবে, প্রত্যেকটি গ্রন্থি পেশি একদম গরম থাকবে, বিশেষ করে ওই যেটা ধকধক করে। আমি তোকে কি বোঝাচ্ছি, তোরা নিজেরাই তো গরম গরম খেতে ভালোবাসিস। লোকটি কি যেন ভাবলো, তারপর বলল,
ভালোবাসা। জানিস, প্রত্যেকটা প্রাণী খেতে ভালোবাসে, আর ভালোবাসবেই না কেন বল? খাদ্যই তো প্রত্যেকের সব থেকে বড় চাহিদা। তুই আমি খাওয়ার জন্য বাঁচি, বাঁচার জন্য খাই। হ্যাঁ, আমি জানি তুই আমারই মতো খেতে খুব ভালোবাসিস বল। নিশার চোখ দিয়ে অঝরে জল পড়ছে। অতিরিক্ত ভয়ে তার গলা থেকে কোনো কথাই বার হচ্ছে না। লোকটি নিশার কাছে এসে ওর চোয়াল ধরে এপাশ ওপাশ করে বলল, এই, কথা বলছিস না কেন? খুব খিদে পেয়েছে বুঝি? ইস, আমি এখনই তোকে তোর প্রিয় খাবারের ব্যবস্থা করে দিচ্ছি। লোকটি নিশার কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, আমি জানি তোর প্রিয় খাবার কি। রহস্যময়ী মেয়েটি শর্মিষ্ঠাকে একটি ঘরে নিয়ে এলো। ঘরটি খুব সুন্দর, সাজানো গোছানো। শর্মিষ্ঠা মুগ্ধ হয়ে বলল, ঘরটা বেশ সুন্দর সাজানো তো। মেয়েটি হেসে বলল, আমার মতো আমার ঘরও সবসময় সুন্দরভাবে সাজানো থাকে। এটা তোমার ঘর? মেয়েটি তার দিকে ভুরু কুচকে তাকালো। হ্যাঁ, এটা আমার ঘর। হাসছো কেন? অন্য কেউ বললে হয়তো শর্মিষ্ঠা আবার হাসত, কিন্তু এই মেয়েটির উত্তরে এমন কিছু ছিল যা শর্মিষ্ঠার মধ্যে এক অজানা ভয়ের জন্ম দিল। কিন্তু এই বাড়ি তো অনেক বছর আগের কোনো এক জমিদারের। হ্যাঁ, আর এই ঘরটা আমার, শুধু আমার। শর্মিষ্ঠা ভয়ে ভয়ে কিছু বলতেই যাচ্ছিল, কিন্তু দেওয়ালে একটি ছবির দিকে চোখ পড়তেই তার গলা শুকিয়ে এলো। হাতে আঁকা দেওয়ালের ছবিটি শর্মিষ্ঠার সামনে থাকা এই মেয়েটির। ছবিটিতে মেয়েটি এক রাজকীয় সাজে রয়েছে। মেয়েটি ছবিটির দিকে তাকিয়ে বলল, খুব পুরনো ছবি, প্রায় 250-300 বছর তো হবেই। শর্মিষ্ঠা ভয়ে আর ওখানে দাঁড়াতে পারে না। ধীরে ধীরে পিছিয়ে যেতে যেতে দ্রুত পিছন ঘুরে দৌড়ে ঘর থেকে বেরিয়ে যেতে চায়, কিন্তু পারে না। চোখের পলকে মেয়েটির সুন্দর রূপ বদলে যায় এক ভয়ঙ্কর রূপে। তার পিঠ থেকে বেরিয়ে আসে অনেকগুলো হাত, যা শর্মিষ্ঠাকে চেপে ধরে। কোথায় যাচ্ছ? তোমার পোশাক নেবে না? দেখো, তোমার জন্যে কত সুন্দর পোশাকের ব্যবস্থা করেছি। আমার কোনো ড্রেস লাগবে না, প্লিজ আমাকে যেতে দিন। মেয়েটি হাড় হিম করা হাসি হেসে বলল, বোকা মেয়ে, এখানে যে একবার আসে সে আর ফিরতে পারে না। প্লিজ প্লিজ আমায় ছেড়ে দাও। মেয়েটি শর্মিষ্ঠার বাম গালে হাত রেখে বলল, ছেড়ে দেব? বেশ, তবে তার পরিবর্তে আমার তোমার এই সৌন্দর্য চাই। মেয়েটি শর্মিষ্ঠার গালে হাত বুলিয়ে আসক্তপূর্ণ কণ্ঠে বলল, তোমার এই নরম অত সুন্দর ত্বক না জানি কতই সুস্বাদু হবে। কি? শর্মিষ্ঠা আর কিছু বলার সময় পেল না। মুহূর্তের মধ্যে মেয়েটির হাতের বড় বড় নখগুলো শর্মিষ্ঠার দুই কানের ঠিক সামনে খামচে ধরল। নখগুলো শর্মিষ্ঠার চামড়া ও পেশি ভেদ করে ঢুকে গেল। শর্মিষ্ঠা অসহ্য যন্ত্রণায় চিৎকার করতে লাগলো। মেয়েটি অনায়াসে শর্মিষ্ঠার মুখের চামড়া তুলে নিল। শর্মিষ্ঠার শরীরটা ঠিকমতো ছটফট করতে না পারলেও তার আর্তনাদ স্বল্প সময়ের মধ্যে তার ভোকাল কর্ডকে নষ্ট করে দিল। মেয়েটি শর্মিষ্ঠার মুখের চামড়াটি মুখে পুরে চিবোতে চিবোতে আনন্দিত কণ্ঠে বলল, কি স্বাদ! তোমার ত্বক সত্যি খুব সুস্বাদু। বহু বছর পর এত সুস্বাদু কিছু খেলাম। চামড়াটি গিলে মেয়েটি শর্মিষ্ঠার দিকে হাত বাড়িয়ে বলল, এবার দেখি তোমার ওই সুন্দর চোখ দুটোর স্বাদ কেমন।
এদিকে দেওয়ালের সাথে বেঁধে থাকা অবস্থায় নিশা ভয়ে থরথর করে কাঁপছে। অতিকায় লোকটা তার বাম হাত উঁচু করে কিছু একটা বিড়বিড় করল। সাথে সাথেই তার বাম হাতের তালুতে অসংখ্য কেঁচোর আবির্ভাব হলো। আতঙ্কে নিশা চোখ বড় করে তাকালো। লোকটা বলল, এই নে খা, তোর প্রিয় খাবার। সে তার ডান হাত দিয়ে নিশার গাল দুটো চেপে ধরে মুখটা খুলল। নিশা কোনোভাবেই তার মাথা নাড়াতে পারল না। অতিকায় লোকটা তার বাম হাত দিয়ে কেঁচোগুলো তার মুখের মধ্যে ঢুকিয়ে দিল। নিশার মুখ গলা কেঁচোয় ভরে গেল। কি রে, কেমন লাগলো তোর প্রিয় খাবার? ভালো না? নে, তোকে খাওয়ানো তো হলো, এবার আমার খাওয়ার পালা। বলেই লোকটা নিমেষে নিশার বুক চিরে হাত ঢুকিয়ে দ্রুত হৃৎপিণ্ড বের করে আনলো। মুখের মধ্যে থাকা কেঁচো নিশার চিৎকারকে প্রকাশ হতে দিল না। থরথর করে কাঁপতে কাঁপতে স্তব্ধ হয়ে গেল নিশার শরীর। আর সেই হিংস্র লোকটি আনন্দে আত্মহারা হয়ে পরম তৃপ্তিতে নিশার শরীর থেকে সদ্য বের করে নিয়ে আসা হৃৎপিণ্ড খেতে শুরু করলো। অন্যদিকে হৃদয় ও আরবি হাঁটতে হাঁটতে একটা ঘরের সামনে এসে থামল। ঘরের দরজার দুই পাশে দুটো পাথরের মূর্তি দাঁড়িয়ে আছে। আরবি বলল, এই ঘরটা অন্য ঘরগুলোর তুলনায় আলাদা। চল ভিতরে গিয়ে দেখি একবার। কি? না, এই দাঁড়া হৃদয়। ততক্ষণে হৃদয় দরজা ঠেলে ভেতরে ঢুকে পড়েছে। একা বাইরে দাঁড়িয়ে থাকা নিরাপদ না মনে হওয়ায় আরবিও ঘরটির মধ্যে ঢুকল। আরবি যখন ধীর পায়ে ঘরটির ভেতরে পা রাখল, তার পায়ের নিচে শ্বেত পাথরের শীতলতা যেন তার হাড় অবধি পৌঁছে যাচ্ছিল। হৃদয়ের পাশে দাঁড়িয়ে ঘরটির চারদিকে একবার চোখ বুলিয়ে নিল আরবি। বিশাল এক হল ঘর, যার চারদিকে দেওয়ালে বড় বড় ঝাড়লণ্ঠন, সিলিংয়ে কারুকার্য করা কাঠের কড়িবর্গা, ঘরের দুপাশের দেওয়ালে বিশাল সব তেল রঙের ছবি। হয়তো এই বংশের পূর্বপুরুষদের। তাদের চোখের দৃষ্টি এমন তীক্ষ্ণ যে মনে হয় যে কোনো সময় ছবি থেকে বেরিয়ে এসে তারা কৈফিয়ত চাইবে। এর মধ্যেই আরবির নজর গিয়ে পড়ে ঘরটির একদম শেষ প্রান্তে, যেখানে একটি উঁচু বেদির ওপর রাখা আছে একটি আসন। সেটি কোনো সাধারণ চেয়ার নয়, প্রকাণ্ড এক কাঠের তৈরি রাজকীয় আসন। তার পিঠের দিকে খোদাই করা আছে দুই যমজ সিংহের মুখ। তারা যেন অদৃশ্য কোনো এক শিকারকে লক্ষ্য করে গর্জন করছে। আসনটির হাতলে রাখা আছে একটি রূপোর কাজ করা রাজদণ্ড, যা ঝাড়লণ্ঠনের আলোয় এক মায়াবী অভিশাপের মতো জ্বলজ্বল করছে। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো, এত পুরনো বাড়ি হওয়া সত্ত্বেও সিংহাসনের ওপর ধুলোর কোনো চিহ্ন নেই, বরং সেটি যেন কারোর জন্য অপেক্ষা করছে। এটা কিসের ঘর? দেখে তো কোনো সাধারণ ঘর মনে হচ্ছে না। এটা জমিদার রণপ্রতাপের সভাকক্ষ। এখানে জমিদার রণপ্রতাপ প্রতিদিন সভা করত। তার সামনে সবাই মাথা নিচু করে দাঁড়িয়ে থাকতো। এই যে সিংহাসনটা দেখতে পাচ্ছ, এই সিংহাসনে বসে জমিদার রণপ্রতাপ মানুষের ভাগ্য নির্ধারণ করত। হৃদয়ের এমন রূপ দেখে আরবি হতবাক হয়ে বলল, এসব তুই কিভাবে জানিস? হৃদয় আরবির দিকে তাকিয়ে মুচকি হাসি। তারপর সে হেঁটে সিংহাসনের কাছে এগিয়ে যায় এবং বেশ রাজকীয় ভঙ্গিমায় পায়ের ওপর পা তুলে সিংহাসনে বসে, যেন এটা তার বহুদিনের স্বভাব। হৃদয় এক গম্ভীর অপরিচিত কণ্ঠে বলল, আরে মূর্খ, আমি তো রণপ্রতাপ। হৃদয়, মজা করিস না। এমন সিরিয়াস পরিস্থিতিতে এইসব ফালতু আর কি কিন্তু ভালো লাগে না। হৃদয় চোয়াল শক্ত করে এক অদ্ভুত দৃষ্টিতে আরবির দিকে তাকায়। ঠিক তখনই সমস্ত বাড়ি কাঁপতে লাগে। দেওয়ালে থাকা ছবি থেকে শুরু করে ঝাড়লণ্ঠন
সবকিছু এমনভাবে দুলতে থাকে যেন এক্ষুনি সেগুলো ভেঙে পড়বে। আরভি কোনোভাবে নিজেকে সামলে নিল। সে কম্পন থামতেই আরভি দেখল হৃদয়ের পরিবর্তে সিংহাসনে বসে আছে রাজকীয় পোশাক পরা এক ব্যক্তি, যার শরীরের গঠন থেকে শুরু করে সাজ পোশাক তার পরিচয় বলে দিচ্ছে। কে আপনি? আর হৃদয় কোথায়? তুই তো কলেজে খুব বুদ্ধিমতী ছিলি আরবি, আর এখন এইটুকু বুঝতে পারছিস না? আমি জমিদার রণপ্রতাপ। এতদিন হৃদয় সেজে আমি তোদের সাথে থেকেছি, শুধুমাত্র তোদের এই বাড়িতে আনার জন্য। মানে? আহা, সবকিছু বলে বোঝাতে হবে? তোরা মুরগি আনিস কেন? খাওয়ার জন্য তো। আমিও তোদের এনেছি খাওয়ার জন্য। কি করব বল, আজকাল আমাদের বাড়ির দিকে কেউ ভুলেও পা দেয় না, তাই আমাকেই তোদের কাছে যেতে হলো মুরগি ধরার জন্য। বলেই রণপ্রতাপ বিকট শব্দ করে হাসল। তার ওই হাসি যেন সম্পূর্ণ বাড়িতে ধ্বনিত হলো। নিশা আর শর্মিষ্ঠা কোথায়? ওরা ওরা ওদের ঠিক জায়গায় পৌঁছে গেছে। মানে কি করেছেন আপনি ওদের সাথে? আর কেনই বা আমাদের সাথে এমন করছেন? ভালো প্রশ্ন করেছিস। কেন আমি তোদের সাথে এমন করলাম জানিস? বহু বছর ধরে আমি শিকার খুঁজছি, কিন্তু প্রতি বছর কিছু না কিছু ভাবে সে শিকারগুলো ঠিক হাত থেকে ফসকে বেরিয়েই যেত। কিন্তু এই বছর যখন কলেজে তোদের তিনজনকে দেখলাম, তখনই ঠিক করেছিলাম তোদের এবার কিছুতেই ছাড়া যাবে না। তাই এতদিন ধরে তোদের সাথে থেকে আমি তোদের ভালোভাবে বুঝেছি, আর সেই জন্য তো দেখ তোদের সবাইকে একদম ঠিক ঠিক জায়গায় পাঠাতে পেরেছি। ঠিক জায়গা? হ্যাঁ, ঠিক জায়গা। এই যেমন দেখ নিশা, ও সবসময় কিছু না কিছু খেতে থাকে, সেই জন্য তো আমি তাকে আমার ভাইয়ের কাছে পাঠিয়েছি। জানিস, আমার ভাইও খুব খেতে ভালোবাসে। আবার শর্মিষ্ঠা সবসময় তার রূপচর্চায় ব্যস্ত থাকে। ওর কাছে ওর সৌন্দর্য পৃথিবীর বাকি সব কিছুর থেকে মূল্যবান, তাই আমি তাকে আমার বোনের কাছে পাঠিয়েছি, যে নিজের সৌন্দর্যকেই সব থেকে বেশি গুরুত্বপূর্ণ মনে করে। আরভি আর দাঁড়িয়ে থাকতে পারল না। সে মেঝেতে হাঁটু গেড়ে বসে পড়ল। আর আমি তোকে বেছে নিয়েছি কেন বলতো? তোর এই ভয়ের জন্য। জানিস, আজ থেকে প্রায় 300 বছর আগে এই ঘরেই প্রজারা আসতো, হাত জোর করে ভয় কাঁপতো, বলতো আমাকে আমাকে ক্ষমা করুন প্রভু, অমন ভুল আর হবে না প্রভু। আমার না তখন ওদের অবস্থা থেকে কেমন যেন হতো, বলতে পারিস খুব আনন্দিত হতাম, যেমনটা এখন করছি তোকে দেখে। আর এর জন্যই তো সবাইকে সভাকক্ষে এনেই আমি শিকার বানাই। হঠাৎ রণপ্রতাপের বলা একটি শব্দ আরভিকে তার মায়ের বলা একটি কথা মনে করিয়ে দিল। প্রভু শ্রী। চোখের পলকে রণপ্রতাপ আরভির কাছে এসে এক হাতে আরভির মুখ চেপে ধরল। রণপ্রতাপ হেসে বলল, এতক্ষণ কত কিছু হয়ে গেল, কিন্তু একবারও তো কোনো দেবদেবীকে ডাকার প্রয়োজন মনে হলো না, তাহলে এখন মুখ খুলছিস কেন রে? আরভি অনেক চেষ্টা করেও রণপ্রতাপের হাত সরাতে পারল না। আচ্ছা, এবার আমার খিদে পেয়েছে, টাটা। বলেই রণপ্রতাপ 2 হাত দিয়ে আরভির মাথা 360 ডিগ্রি ঘুরিয়ে দিল। তারপর এক টান মেরে মাথাটা ধর থেকে আলাদা করলো এবং প্রকাণ্ড এক হা করে আরভির সম্পূর্ণ মাথাটা মুখে নিয়ে সশব্দে চিবোতে লাগলো। 2 বছর পর জমিদার বাড়ির সামনে দাঁড়িয়ে আছে 2 জন ছেলে ও 4 জন মেয়ে। একই কলেজে পড়ে ওরা। লোকমুখে তারা শুনেছে 2 বছর আগে নাকি এই পুরো বাড়ি থেকে 4 জন কলেজ পড়ুয়া নিখোঁজ হয়েছে, তাদের মৃতদেহ পাওয়া যায়নি। আর সেই ঘটনার সত্যতা জানতেই আজ এই 6 বন্ধু কুখ্যাত এই ভুতুড়ে বাড়ি পরিদর্শন করতে এসেছে। কিন্তু যতটা মনোবল নিয়ে তারা এসেছিল, পুরো বাড়িটির দিকে তাকাতেই তাদের সেই মনোবল উবে গেল।
ওদের মধ্যে থেকেই অন্তরা নামের মেয়েটি বলল, আমার এই বাড়িটা ঠিক মনে হচ্ছে না, চল ফিরে যাই। ঋষভ বলল, আরে ভয়ের কি আছে, আমরা তো একসাথেই যাব, ঘন্টাখানেকের মতো ঘোরাফেরা করব, তারপর চলেও আসবো। কিন্তু ওই চারজন? তুই মিথ্যায় ভয় পাচ্ছিস। আমি নিশ্চিত যে এখানে গ্রামের কিছু লোক রাতে জুয়া খেলে, তারাই মিথ্যা গল্প রটিয়েছে যাতে এখানে কেউ ভুলেও না আসে। আচ্ছা চল তাহলে। ঘড়িতে তখন দুপুর 12:15। 6 জন এগিয়ে চলেছে সেই বিভীষিকাময় জমিদার বাড়ির দিকে। আর সবার অলক্ষ্যে মুচকি হাসল ঋষভ। শুনলেন আজকের গল্প বিভীষিকাময় জমিদার বাড়ি। গল্প রচনায় প্রভঞ্জন ও তিতলি, গল্পের সূত্রধার ও গল্প পাঠে আমি সোমাশ্রী। আজকের এই শ্রুতিনাট্যে আপনারা যাদের কণ্ঠ শুনলেন, হৃদয়ের চরিত্রে শিবম, আরোহীর চরিত্রে সাথী, শর্মিষ্ঠার চরিত্রে সোনিয়া, নিশার চরিত্রে নিকিতা, রহস্যময়ী মেয়ের চরিত্রে প্রিয়া, জেঠু এবং অতিকায় ব্যক্তির চরিত্রে প্রভঞ্জন, অন্তরার চরিত্রে পিয়ালি ও ঋষভের চরিত্রে শুভ্রদীপ। সম্পূর্ণ পরিচালনা ও সম্পাদনায় দেবাশিস। আমাদের গল্প যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই আপনার মতামত জানাবেন। আজকের মতো এখানেই বিদায়। আপনি করে বলছো যে? আমি তোমার সমবয়সী তো। আর এরকমই বেরাচ্ছে। কি করো? শর্মিষ্ঠা উৎসাহিত হয়ে বলে, হ্যাঁ চলো। দুঃখের খুশি হওয়া, কিভাবে বলবো এক্সাইটমেন্টে। হ্যাঁ চলো। ভাই, আমি আর পারছি না, আমার সমস্ত শরীর কাঁপছে, আমি পারবো না ভাই। বলবো একটু কান্না কান্না ভাবে, তাই তো? মানে কান্না করছে, একটু ভয় লেগেছে এরকম। হাসবি না কিন্তু, দেখ। কিন্তু তোর হাত কিন্তু তোর হাত এত ঠান্ডা কেন? কিন্তু তোর নিশা আরো একবার নিজেকে ছাড়ানোর চেষ্টা করলো। নিশা আরো একবার নিজেকে ছাড়ানোর চেষ্টা করলো। তো নিশা ছাড়াচ্ছে, আমি কি করে বুঝাবো নিশা ছাড়াচ্ছে? নিশা হাঁপাবে না, ন্যারেটর কেন হাঁপাবে? নিশার চোখ দিয়ে অঝরে জল পড়ছে। অতিরিক্ত ভয়কে হাসছে, হাসছে। সত্যি তাই, এত হাসি করে হয়। ছয় জন এগিয়ে চলে, এই আসবি না। ঘড়িতে
আচ্ছা আচ্ছা ঠিক আছে, চুপ কর। দাঁড়া, পরে বলবি হ্যাঁ হয়নি। আরে গালটা ওকে বন্ধ করতে দে, হাসিটা নয়তো হয় সিরিয়াস।